আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের দেখো আমি সুন্দর একটি কবিতার লাইন বলি। এই কবিতার লাইনটি শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদেরকে আজ কি পড়াতে চলেছি। দেখো, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ বনের পশু বনেই সৌন্দর্য, সেখানেই তার সৌন্দর্য জড়িয়ে থাকে। আর ছোট্ট শিশুকে সব থেকে সৌন্দর্য তার মানায় তার কোথায়? তার মায়ের কোলেই। অথচ তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি পাঠ্য, সেই বনেরা যেখানে বনে সুন্দর থাকে, সেই রকম একটি বনের পশুকে কিভাবে মানবতা আরোপ করে একটি মানুষের স্নেহ এবং ভালোবাসার সঙ্গে জড়িয়ে গেছে, সেই পশু প্রেম এবং পশুর সঙ্গে একটি মানুষের ভালোবাসার কাহিনী নিয়ে তোমাদের একটি গল্প লেখা হয়েছে। সেই গল্পটির নাম হচ্ছে আদরিণী। সে লেখক হচ্ছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। উৎস গল্পাঞ্জলি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্পাঞ্জলি থেকে এই আদরিণী গল্পটি নেওয়া হয়েছে। মোট 60টি পরিচ্ছেদ আছে। 60টি পরিচ্ছেদে এই অবলা জীবটি একটিও কথা বলবে না, অথচ সে কিভাবে এই গল্পের মধ্যে তার বিচরণ, কিভাবে মানুষের হৃদয়কে জয় করে নেবে, তা আদরিণী গল্পটি না পড়লে তোমরা বুঝতে পারবে না। তাই দেখো, পড়ো, কেমন ভালো লাগছে নাকি দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখো, এবং তোমরা একটা খাতা পেন নিয়ে নাও। যেগুলি তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন পড়বে, সেহেতু আমি যেগুলি আন্ডারলাইন করতে বলবো সেই আন্ডারলাইনগুলি তোমরা করবে। তা দেখো, কথা না বাড়িয়ে, বেশ দীর্ঘ গল্পটি, অনেক বড়, অনেকগুলি পরিচ্ছেদ আছে। 60টি পরিচ্ছেদ মোট। সেই 60টি পরিচ্ছেদের মধ্যে এবার তোমাদেরকে পড়তে হবে, অনেক সময় লাগবে। তার জন্য বেশি কিছু কথা না বাড়িয়ে তোমাদের আমি পড়াতে শুরু করলাম। দেখো, ঠিক আছে? দেখো, প্রথমে আছে, প্রথম লাইনে কি দেখো, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে, হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবারের দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? দেখো, এখানে বলছে পাড়ার নগেন ডাক্তার, গ্রামের একজন ডাক্তার। এখানে দুটি নাম পেলে দেখো, আন্ডারলাইন করবে। পাড়ার ডাক্তারের নাম কি? নগেন ডাক্তার। এবং জুনিয়র উকিলের নাম হচ্ছে কুঞ্জ বিহারী বাবু। তারা বিকেল বেলায় পান চিবাতে চিবাতে এবং হাতে ছড়ি দুলাতে দুলাতে কোথায় এলেন? জয়রাম মুক্তারের বাড়ি এলেন। মুক্তার কি? মুক্তার হচ্ছে তোমাদের আগেকার রোম সাম্রাজ্য যখন ছিল, সেই সময় এক দেয়ানি, অর্থাৎ এক ধরনের পোস্ট, সেইখানে এক ধরনের পদ। এখন যেটাকে আমরা ম্যানেজার হিসাবে ধরি, ঠিক সেই রকমই সেটাকে আমরা দেওয়ান হিসাবে ধরি, সেটাকেই মোক্তার বলা হয়। তাহলে মোক্তার এক ধরনের পদ, যেটা দেওয়ান বলা হয়। অর্থাৎ আমরা সাধারণ ভাষায় ম্যানেজার বললে খুব ভালো হয়, ঠিক আছে? ম্যানেজারই ধরো, সেই তাকেই মোক্তার বলা হয়েছে। তার নাম কি? জয়রাম মুখুজ্জে। এই জয়রাম মুখুজ্জের বাড়িতে নগেন ডাক্তার ও জুনিয়র উকিল এসছে একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? সেখানে দেখা যাচ্ছে, দেখো তোমরা আন্ডারলাইন করবে, যে পীরগঞ্জের একটা নাম পাবে, জায়গার নাম, সেটা হচ্ছে পীরগঞ্জ। সেখানে বাবুদের মেয়ের বিয়ে। কোথায়? মেজবাবুর মেয়ের বিয়ে। কোন বাবু? যে কোনো বাবু নয়, বড় বাবু নয়, ছোট বাবু নয়, মেজবাবুর মেয়ের বিয়ে। কোথায় হচ্ছে? কবে? সোমবারের দিন। তাই তারা জানতে এসছে যে জয়রাম মুখুজ্জে নিমন্ত্রণ পেয়েছেন কিনা। তারা বলছে যে শুনছি নাকি ভারী ধুমধাম করে আসছে। দেখো, বেনারস থেকে বাই আসছে। এখানে দেখো, বাই আসছে কোথা থেকে? বেনারস থেকে। পরীক্ষায় পড়তেই পারে, যে আন্ডারলাইন করবে, বাই কোথা থেকে আসছে? বেনারস থেকে। মনে রাখার সহজ নিয়ম দুটোই দেখো, প্রথম অক্ষর ব আছে। তা বাই কি? বাই যখন দেখবে যে বাই হচ্ছে একটা বাইজি নাচ, যে নাচটা, সেটাকে হচ্ছে একটা বাইজি নাচ, সেটা বেনারস থেকে আসছে, সেটা একটা বাই। আর আরেকটা আসছে, দেখো, কলকাতা থেকে আসছে কি? খেমটা নাচ। খেমটা হচ্ছে, তোমরা লিখবে টিকা হিসাবে, উত্তর ভারতীয় বাইজি নাচ।
খেমটা হচ্ছে উত্তর ভারতীয় বাইজি নাচকে বলা হয় খেমটা। আর এমনি একটা বাইজি নাচ হচ্ছে কি, সেটা হচ্ছে বাই, সেটা বেনারস থেকে আসছে। খেমটা নাচ আসছে কলকাতা থেকে। তাই তারা প্রথমে প্রস্তাব নিয়ে এসছে ডাক্তার জুনিয়র উকিল এবং ডাক্তার কুঞ্জবিহারী বাবু জয়রাম মুখার্জির কাছে প্রস্তাব নিয়ে, এবং তাকে জিজ্ঞাসা করছেন তারা সেই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে তারা তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া হুঁকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন, কিরকম আমি নিমন্ত্রণ পাবো না? কিরকম জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? এই প্রস্তাবটা যখনই তারা যখন জিজ্ঞাসা করেছে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা, জয়রাম মুখার্জি খুব একজন আবেগপ্রবণ মানুষ, তিনি তার হাতে হুঁকাটা নামিয়ে রেগে গেছেন এবং রেগে গিয়ে বলছেন যে কেন আমাকে নিমন্ত্রণ করবে না? মানে যদি ধরো কাছের লোক অনেকদিন ধরে নিমন্ত্রণ না করে, তার যদি কেউ জিজ্ঞাসা করে যে তিনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা, তাহলে তার রাগ হওয়াই স্বাভাবিক। জয়রাম মুখার্জির তার ব্যতিক্রম নয়, তাই তার রাগ হয়েছে যে তিনি তাদের 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। তাদের ক বছর? 20 বছর। এটা তোমরা আন্ডারলাইন করো, ক বছরের মুক্তার। ঠিক আছে, তা বলছে আমাকে নিমন্ত্রণ বাদ দিয়ে তারা কিভাবে ভাবলো যে তাকে নিমন্ত্রণ না করে ওই ডাক্তারবাবুকে আর উকিলকে নিমন্ত্রণ করেছেন। দেখো তারপরে পেড়াই বলছেন যে জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনি। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহ বাৎসল্যে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছি। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই? আমরা কি সে ভেবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ে লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কিনা। অর্থাৎ জয়রাম মুখার্জিকে এই গ্রামে সবাই চিনত এবং তার চরিত্র সম্পর্কে কিছু বলছেন। দেখুন কবি বলছে, সরি লেখক বলছে তিনি অল্পতেই তীব্র অভিমান, তিনি অভিমান করেন, রেগে যান, কিন্তু তার হৃদয়খানি স্নেহ, বন্ধু বাৎসল্যের মতো, বন্ধু সকলকে বন্ধুর মতো ভালোবাসে অল্পতেই, এবং কুসুমের মতো তার ফুলের মতো তার মনটা নরম। এটা তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, কিন্তু তিনি অল্পতেই রেগে যান। তাই তারা বললে যে এখানে দেখো বলছে যে উকিলবাবু বলেন, না না, সে কথা আমরা বলিনি, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কিনা আমরা জানাচ্ছি। অর্থাৎ তারা এসছেন একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা কি সেটা পরে পরে বুঝতে পারবি। মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো। বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিয়া বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল 2 দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে ভারী মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ। এখানে দেখো তিনি বললেন যে পরে বুঝতে পারলেন যে তাকে সেইভাবে বলেনি, তারা কোনো একটি প্রস্তাব নিয়ে এসছে, তার জন্য তিনি একটু নরম হয়ে তাদেরকে বসতে দিলেন এবং বললেন যে সোমবার এবং মঙ্গলবার তার কাচারি ছুটি থাকে কাচারিতে। দেখো এখানে ছুটি কি কি বার থাকে, সোমবার আর মঙ্গলবার, এগুলি শর্ট কোশ্চেনের জন্য আন্ডারলাইন করো। নেক্সটে দেখো, নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন, পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। এবার দেখো প্রস্তাবটা কি, যে তারা সেটা পীরগঞ্জ যেহেতু তাদের বাড়ি থেকে অনেক দূর, তাই তারা বলছে যে গরুর গাড়িতে গেলে যেতে 2 দিন লাগবে, আসতে 2 দিন লাগবে, অর্থাৎ সময় সাপেক্ষ, এবং যদি পালকি জোগাড় করে সেটা ব্যয়বহুল, অর্থাৎ টাকার প্রয়োজন আছে। তার জন্য তারা বলল যে যেহেতু 20 বছর ধরে তাদের কাছে যখন মুক্তারগিরি করছেন জমিদারের বাড়িতে, তখন তার কথা নিশ্চয়ই ফেলবে না, তাহলে হয়তো একটা হাতির ব্যবস্থা হলে সেই হাতিতে ওই জয়রাম মুখার্জি সহ তারা 3 জন সুস্থভাবে হাতির পিঠে করে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন। এই ছিল তাদের প্রস্তাব। তারপর দেখো মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, স্মিত মুখে মানে কি, হাসি মুখে, এই কথা তার জন্য আর ভাবনা কি? ভাই মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নয়,
ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। তার জন্য হাসি স্মিত মুখে তিনি বললেন, বেশ এই ব্যাপার, এটা তো খুবই তুচ্ছ কাজ। তিনি বললেন, আমি কালকে একটা চিঠি লিখে পাঠাচ্ছি, দেখো সন্ধ্যা হতেই হাতি এসে যাবে। কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নেই। তারা তখন তাকে বলছেন যে তাকে ছাড়ছে না, তাকেও যেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে যেতে হবে। যাবো বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শোনো, আমি আমি মাথায় এক কক বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে, এখানে দেখো থেলো হুঁকো, এখানে আন্ডারলাইন করবে। থেলো হুঁকো মানে যে হুঁকোগুলো আগের যুগে থাকতো দেখবে, সেগুলি যখন টানলে ঘর 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 করে শব্দ হবে, সেগুলোকে থেলো হুঁকো বলা হয়। হুঁকোটা দেখো কি হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভর দে কেমন। তিনি একটা ওই খেমটার গানের একটি তোমার একটা কলি তুলে ধরলেন এবং ওই তাদেরকে ঠাট্টা করতে লাগলেন যে আমার তো সময় নেই, আমি একটা পগ বেঁধে আমি হুকো হাত নামে একটা কি করবো, কে খেলো না খেলো এই তদারকিটা করব, আর তোমরা ওই খেমটা নাচ শুনবে। বলে দেখো, বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগলেন। এই গানের কলিটা বলে তিনি হা হা করে হাসতে লাগলেন। এই হলো প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে দেখো, পরের দিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা 9টার সময় পুজো সমাপন করিয়া জলযোগান্তি বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহার সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া, চশমাটি পরিয়া, প্রবল প্রতামান্বিত শীল শ্রী মন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভিত্তকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনের প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোপগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত, মাথার সম্মুখ ভাবে টাক আছে, চোখ দুটি বড় বড় ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলাইয়া পড়িতেছে। দেখো, এবার দ্বিতীয় পরিচ্ছেদে দেখাচ্ছে কি, যে পরের দিন রবিবার, তিনি ছুটি থাকে বলে সেদিন একটু পুজোটাকে ঘন ঘটা করে করেন। 9টার সময় পুজো সমাপন করে হঠাৎ তার কয়েকজন মক্কেল বসে আছেন, তো হঠাৎ তার সেই হস্তির কথা মনে পড়ায় তিনি শ্রী নরেশচন্দ্র রায় বাহাদুরকে একটি পত্র লিখলেন। সেই পত্রটাতে কি একটা সুশীল এবং সুবোধ হস্তি প্রার্থনা করলেন। এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে হস্তি প্রার্থনা করা রাজার কাছে, এই জমিদারের কাছে হস্তি প্রার্থনার হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদে। এবং দ্বিতীয় পরিচ্ছেদে দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে তার চরিত্র বলছে, সরি, তার বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে তার বয়স 50 পার হয়েছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার গৌরবর্ণ বলা যাইতে পারত। গোপগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত, মাথার সম্মুখ ভাগে একটা টাক আছে, চোখ দুটি বড় বড় ভাসা ভাসা, এবং হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপিয়া চক্ষু দুটি এতটাই নরম যে তার কোমল হৃদয়টা চোখ দিয়ে যেন তার চোখের মধ্যেই, চোখ এবং মুখই হচ্ছে মানুষের দর্পণ, তাই সেটা দিয়ে তার প্রকাশ করছেন লেখক এই দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদে হস্তি প্রার্থনা এবং সেখানে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে লিখছেন। দ্বিতীয় হচ্ছে তার নেক্সট বেলায় দেখো, ইহার আদিবাস যশোহর জেলার। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন, তখন এদিকে রেল খোলা নাই। পদ্মা পার হইয়া কতক লোক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটা ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন।
বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলার ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও উনি এই জেলার প্রধান মুক্তার বলিয়া গণ্য। তারপর দেখো এখানে কি হচ্ছে, যে জয়রাম, আমরা জানতে পারলাম যে জয়রাম মুখুজ্জে আদি নিবাস এখানে নয়, আদি নিবাস যশোর জেলায়। সেখান থেকে তিনি কিছুটা নৌকাপথে কিছুটা পায়ে হেঁটে এসেছেন এই পারে। যখন এসছেন তখন তার সহায় সম্পদ বলে কিছুই ছিল না, ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা পেতলের ঘটি। এটা আন্ডারলাইন করো, কি কি সহায় সম্পদ ছিল। এবং কিছু, এবং মাসিক 13 সিকে টাকায় তোমার করেছিল কি, 13 সিকেতে একটি বাসা ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে তিনি তার এই মুক্তারি ব্যবসা শুরু করেন। এখন তার প্রচুর অর্থের মালিক হয়েছেন, কিছু সরকারি কাগজও কিনেছেন। কিন্তু ইংরেজি জানা কিছু মুক্তারের আবির্ভাব হয়েছে, কিন্তু তারা তার এই যে নাম যশ, তার যে কর্মদক্ষতা, এটিকে কিন্তু তারা ফিকে বা ম্লান করতে পারেনি। সেটাই লেখক এই জায়গায় বলছেন। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সে কালে হাকিমের একটু অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অভ্যর্থনা অনার্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাস মানে যেখানে বিচার সভা, সেটাকে বলা হয় এজলাস, এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নাম বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটি বাবুর লোক পরস্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। দেখো এখানে তিনি তার যে সমস্ত, যখন এজলাসের বিচার ছিলেন তখন তার যে সমস্ত যৌবনকালের কিছু কিছু দৃষ্টান্ত, তিনি যে রুক্ষ মেজাজি ছিলেন, সেই রুক্ষ মেজাজ সম্পর্কে চারিত্রিক বৈশিষ্ট্য এবং কিছু কিছু যৌবনকালের স্মৃতিগুলিকে লেখক এখানে তুলে ধরছেন। এখানে দেখো, এখানে এক এজলাসের ডেপুটির সঙ্গে যদি কথাবার্তা বচসা বেড়ে যায়, তখন তাদের যে একটা দেখো গরুর নাম, এখানে তার একটা গরুর নাম ছিল মঙ্গলা। সেই মঙ্গলা গরুটি একটা বাছুর হয়েছে, এড়ে বাছুর, সেই বাছুরটির নাম ওই ডেপুটি বাবুর নাম অনুসারে রেখেছিলেন। এই কথাটি শুনে ডেপুটি বাবু কিন্তু প্রীতি লাভ করেননি। এবং আর একবার এক ডেপুটির সঙ্গে যখন তার তর্ক হয়, তখন তাকে বলেছিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে আপনার সেরকম জ্ঞান নেই। এই কথা শুনে তাকে 5 টাকা জরিমানা করা হয়। এই জরিমানাটাকে থেকে তিনি মুক্তি হওয়ার জন্য তাকে 1700 টাকা খরচ করতে হয়। দেখো তাহলে তার কেমন যৌবনকালে তিনি যে কেমন রুক্ষ মেজাজি ছিলেন সেটা সম্পর্কে লেখক সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন। তারপর দেখো, মুখোপাধ্যায় যেমন অনেক অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিস এমনকি নিজ অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেক আগমন করিয়াছিল। পূর্বোক্ত ডাক্তারবাবু, উকিলবাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগান খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা সদ্য কয়েকটা কলা গাছ, অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মুক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বেই জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। দেখো এবার কি হচ্ছে, যখন
তিনি যে টাকা যেমন বেশি ইনকাম করতেন তেমন তিনি খরচও করতেন। অনেক গরিব দুঃখী যারা অর্থ বাগড়ে যারা কেস চালাতে পারতো না তাদেরকে তিনি বিনা নিজের পকেট থেকে পয়সা দিয়ে এবং বিনা পয়সাতেই তিনি তাদের কেসটা লড়তেন। এই যে তিনি উদার প্রকৃতির লোক, এই সমস্ত ঘটনার বর্ণনাও কবি দিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। কবি নয়, লেখক। এবং সেখানে প্রতি রবিবারের মতো, যেমন ওখানে তার প্রতি রবিবার পাশা খেলা তাস খেলা হতো, সেরকম সেদিন সেই আবার কয়েকজন যুবক এবং বৃদ্ধগণ সবাই হাজির আছে। পূর্বোক্ত যারা ডাক্তারবাবু এবং ওই উকিলবাবু বসে আছেন, সেই সময় দেখা যাচ্ছে যে যাকে তিনি হাতির জন্য যে চাকরটি ভৃত্যকে পাঠিয়েছিলেন, সেই চাকরটি এসে হাজির হয়ে বলছেন যে হাতি পাওয়া গেল না। দেখো এখানে কেমন ঘটনা ঘটছে। এবার হাতি পাওয়া গেল না, কুঞ্জবাবু নীরস হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। কুঞ্জবাবু বললেন, সবাই হতাশ হয়ে গেছে কথাটা শুনে। ডাক্তারবাবু নগেন্দ্রবাবু ডাক্তার, তিনিও বলছেন সব মাটি হয়ে গেল। মুক্তার মশাই বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিলি? ভৃত্য বলল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিকটা বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। তিনি বলেছেন যে নিমন্ত্রণ করেছি, তাতে হাতির কোনো কেন দেওয়া হবে, গরুর গাড়িতে আসতে বলো। ঠিক আছে, এখানে যখন বলেন, এটা জয়রাম মুখার্জীকে চরমভাবে অপমানিত হন, তিনি অপমানিত হয়েছেন। এই কথাই দেখো, যখন এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত পাই হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলে শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। তিনি এতটাই ক্ষিপ্ত অনুশোচনা বোধ করতে লাগলেন, তিনি তখন বারবার ঘাড় নেড়ে বলতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। এই কথাটা তিনি অপমানিত বোধ এবং তিনি ক্ষিপ্ত হয়ে গেছিলেন। ক্ষিপ্ত হয়ে তিনি এইরকম মানসিক আচরণ করতে লাগলেন। সেই মানসিক আচরণটাকে এখানে লেখক তুলে ধরছেন। তারপরে দেখো, সমবেত ভদ্রলোকগণ কিরা বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মহাশয়, পরের জিনিস তো জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাব। ওই ইদামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এখানে দেখো, এখানে ডাক দাও তোমরা, যে যে বলদ দুটি কিনেছিল, বলদগুলির দুটির কথা বলেছে, একজোড়া বলদ, সেটি কার বলদ? এখানে তোমরা ডাক দাও এই ইদামদ্দি শেখের জায়গায়। এটা তোমাদের শর্ট কোশ্চেন পড়তে পারি। এবার দেখো, এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদ। যে দ্বিতীয় পরিচ্ছেদে দেখা গেল যে তার সেই পত্র পাঠিয়েছে, সেই পত্র ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছে, সে হাতি পাওয়া যায়নি। এবার তৃতীয় পরিচ্ছেদ দেখো কি বলছে। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনবেন। রাত 2 প্রহরের সময় একজন ফিরে আসিয়া বলিলেন, বীরপুরের উমাচরণ লাহিড়ীর এক মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। কত? 2000 টাকা। দেখো তোমরা এখানে দাগ দাও যে হাতিটি, সেই মাদি হাতিটি কোথা থেকে নিয়ে এসেছিল? বীরপুরের উমাচরণ লাহিড়ী, এই আন্ডারলাইন করো। এবং সেই হাতির দাম কত বলেছিল? দেখো 2000 টাকা। খুব বাচ্চা, না সবারই নিতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকলেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরের দিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। দেখো এবার বুঝতে পারলে তো, যে বীরপুরের উমাচরণ লাহিড়ীর বাড়ি থেকে যে হাতিটি এনেছিল, সেই হাতিটি তোমরা আদরিণী বলতে কোনো মানুষকে ভাববে না। আদরিণী হচ্ছে একটা অবলা হস্তি নয়, হস্তিনী, তার নাম হচ্ছে আদরিণী। আর এই হস্তিনীর নাম অনুসারেই গল্পের নামকরণ করা হয়েছে আদরিণী। দেখো, লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবার
আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। দু একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরাই ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কার করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়াইয়া মুখুজ্জে মহাশয় বিপত্নিক তাহার জ্যেষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদ চতুষ্টয়ে সেই জল একটু ঢালিয়া দিলেন। মাহতের ইঙ্গিত অনুসারে আদরণী তখন জানু পাতিয়া বসিল। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিল। একটা ধামায় ভরিয়া আলো চাল কলা অন্যান্য মঙ্গল্য দ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটিয়াইয়া দিল। এইরূপ বরণ সম্পূর্ণ হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরণী ভোজন করিতে লাগিল। এখানে দেখো কদলীকাণ্ড হচ্ছে কলার গাছকে বলা হয়। কলার গাছ, কদলী শব্দের অর্থ হচ্ছে কলা গাছ, তার কাণ্ড এবং বৃক্ষ শাখা। এখানে দেখো এবার সেই হস্তিনীকে কিনে নিয়ে এলো 2000 টাকার বিনিময়ে, এবং তার বড় বৌমা, এই বড় পুত্রবধূ, সে কি করলো, সেই হস্তিনীর বরণ পর্ব, তৃতীয় পরিচ্ছেদে হস্তিনীর বরণ পর্ব অনুষ্ঠান শুরু হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরের দিন বিকেলে মহারাজ নরেশচন্দ্র সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য, হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানায় নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করিলেন, মুখুজ্জে মশাই, ওই হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলেন, আজ্ঞে হুজুর, বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বললেন, আমার হাতি কই? ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? আজ্ঞে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বললেন, আপনি কিনেছেন? আজ্ঞে হ্যাঁ, তবে বলবেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? সন্ধ্যা পরে গৃহ ফিরে বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধু মণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করলেন। হৃদয় সহিত সমস্ত ক্ষোভ লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল। দেখো, এবার এখানে বরণ পর্বর পর সেই জমিদারের বাড়ি যখন গিয়েছেন, তখন জমিদার যখন জিজ্ঞাসা করলো হাতিটি কার, তখন তিনি শ্লেষ অর্থাৎ একটা বিনয় মানে ভদ্রতার সুরে, এবং শ্লেষ অর্থাৎ যেটা মৃদুভাবে আক্রমণ করা, সেই ভঙ্গিতে তিনি শ্লেষসূচক এবং তার ভঙ্গিমার কথাটার দুরকম মানে হয়, যেমন তখন তাকে শ্লেষ বলা হয়। যদি একটি অর্থের শব্দের যখন দুরকম মানে হবে, দুটি মানে হয়, তখন তাকে শ্লেষ বলা হয়। তাই সেখানে দুরকম অর্থে তিনি তাকে ঠাট্টা হোক বিনয় হোক বোঝা গেল না, কিন্তু তিনি বললেন যে হাতিটি রায় বাহাদুরের, কারণ আমি যখন আপনার অন্নে প্রতিপালিত, তখন হাতিও তো আপনার অন্নেই প্রতিপালিত হচ্ছে, তাতে হাতি আমার নয় আপনার। এইভাবে বলার পর সেগুলি কথা তিনি বাড়িতে সব বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যার পর বৈঠকখানায় সকলের সঙ্গে এই হাতির সম্পর্কে এবং ওই জমিদার বাড়িতে কি ঘটনা ঘটেছে সেগুলি বলে তিনি সবিস্তারে সমস্ত সকলকে বললেন। এবং সেই দিন তিনি এই চিন্তা থেকে তার সমস্ত লজ্জা ঘৃণা সব চলে গেছে। তিনি আজকে খুব সুনিদ্রা, আজ নিশ্চিন্তে ঘুমিয়েছেন। এ হচ্ছে তোমাদের তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত হলো। তৃতীয় পরিচ্ছেদ। এবার দেখো চতুর্থ পরিচ্ছেদ একটু পড়িয়ে দেই। চতুর্থ পরিচ্ছেদে দেখো কি হচ্ছে, উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থান অনেক পরিবর্তন হইয়াছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের জেলা কোর্টে ভরিয়া গিয়েছে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আজ কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন, এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। তাহার 3 পুত্র
প্রথম দুইটি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র কলিকাতায় পড়িতেছে, সে কালক্রমে মানুষ হয়, এইমাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নেই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ যাহাদিগকে একসময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন শ্যামলা মাথায় দিয়া মুখোপাধ্যায়ের মাথায় পাগড়ি বাঁধিতেন। সেকালে মুক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষ দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন। জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। দেখো এখানে চতুর্থ পরিচ্ছেদে দেখো যে দীর্ঘ হাতি কেনার আজ কত বছর হয়েছে, 5 বছর যখন গেল, 5 বছর পর আস্তে আস্তে কি হচ্ছে, তিনি যেহেতু পুরানো শিথিল নিয়মে তিনি পড়াশোনা করা একটা মুক্তার, এখন নতুন ইংরেজি জানা মুক্তারদের কাছে তিনি তার আজকে ব্যবসা তিনি অচল হয়ে পড়েছেন। তারা ফরফর করে ইংরেজি বলছে, অর্থাৎ মুক্তার মহাশয়কে কাজ থেকে যে বিদায় নেয়ার ইঙ্গিত এই জায়গায় লেখক বলেছেন। অর্থাৎ তার যে প্রয়োজন ফুরাচ্ছে, পুরনোর বিদায় হচ্ছে নতুনদের আগমন। নতুনদের আগমনে যে সমস্ত ছেলেগুলোকে দেখতো উলঙ্গ অবস্থায়, তারাই আজ ফরফর করে ইংরেজি বলছে। তারা মাথায় একটা দেখো শ্যামলা মাথায় দিয়ে তারা আজকাল ইংরেজি বলছে। সেখানে পুরনো শিথিল নিয়মে শেখা মুক্তারি পেশা তারা আজকে বিদায়ের পথে। এই ঘটনাটি এই চতুর্থ পরিচ্ছেদে বলছেন। তারপরে দেখো কিন্তু তিনি যখন বুঝতে পারেন না ইংরেজিতে, তারা বলছেন তাদেরকে যদি কাউকে যারা ইংরেজি জানে সেই জুনিয়র উকিল দিকে জিজ্ঞাসা করলে তারা তর্জমা অর্থাৎ বাংলা করে বুঝিয়ে দেয়, কিন্তু তার মুখের কথা মুখেই থেকে যায়। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে আমার কর্মের অবস্থা বিদায়ের দিকে, এবং সেই জন্য তার আস্তে আস্তে যে ইনকাম উপার্জন পদ্ধতি কমতে থাকে। বুঝতেছ, কিন্তু উপার্জন পদ্ধতি কমলেও তার দিনকে দিন যতই হচ্ছে তত ইনকাম কমেছে, কিন্তু তার খরচ বৃদ্ধি হয়েছে। কারণ কি, তার 3টি পুত্র আছে। এখানে রাখ দাও যে তার কটি পত্নী, এই কটি পুত্র, 3টি পুত্র। আর তার মধ্যে প্রথম 2টি মূর্খ, তারা শুধু বংশবৃদ্ধি ছাড়া আর কিছু বোঝে না। ছোটটি পড়াশোনা করছে, সেই একমাত্র ভরসা। ঠিক আছে, তারপরে দেখো, তাছাড়া পূর্বে হাকিমগণ মুকুর্য মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না, সে মনুষ্য পদবাচ্যই নয়। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোন রকম সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইলে চিরকালই কি খাটিবেন, বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত। তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চলে না, তথাপি আজকালই করিয়া আরো 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইলেন। সেই মোকদ্দমায় আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহার অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেব সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিল, এই উকিলটির নাম কি? পেশকার বলিলেন, উহার নাম জয়রাম মুখার্জি। উনি উকিল নহেন, মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বললেন, আপনি মুক্তার? জয়রাম বললেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বললেন, আপনি মুক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখনকার একজন ভালো উকিল।
এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায় সেই ডাগর চক্ষু দুটি পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন, হুজুর হাইকোর্টের জজ হউন, বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। এইখানে দেখো, এই যে তোমার চতুর্থ পরিচ্ছেদের শেষের দিকে যে আস্তে আস্তে তিনি কর্ম থেকে যেহেতু শিথিল হচ্ছেন, তার উপার্জন কমে যাচ্ছেন, তাই তিনি ভাবলেন যে তার এই কর্মজীবন থেকে অবসর নেবেন। কিন্তু তিনি ভাবলেন যদি বড় ছেলেটা একটু মানুষ হতো, তাহলে আমার এই দুঃখ আজকে একটু ইনকাম হলে আমার এই সংসার আমাকে বুড়োটাকে একাই চালাতে হতো না। ঠিক সেই মুহূর্তে একটা মোকদ্দমা আসছিল। সেই মোকদ্দমায় তিনি এজলাসে যখন জয়রাম মুখার্জির নিজ মুক্তা নিযুক্ত তখন এক ইংরেজ জজের এজলাসে সেই বিচার হয়। সেই এজলাসে তিনি সেই খুনি যে মক্কেল ছিল তাকে 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 মুক্তি দেন, এবং মুক্তি দেওয়ার জন্য তখন পরে দেখেন তার যে কাজের দক্ষতা, সেই কাজের দক্ষতা সম্পর্কে লেখক এখানে দেখিয়েছেন, এবং তার কাজের দক্ষতায় তাকে একটি উকিল বলে জজ সাহেব মনে করেছেন, এবং তিনি যে একজন বিনয়ী লোক এবং বড়দের সম্মান করতে জানে, সম্মানীকে সম্মান দিতে জানেন, তার জন্য তিনি দেখো এখানে জয়রাম মুখার্জি সেই জজকে আশীর্বাদ করেছেন যে তিনি যেন হাইকোর্টের জজ হয়, এবং তাকে আশীর্বাদ করার পর তাকে হাত জোর করে তিনি হুজুর বলে তিনি শিথিল হাত যে তিনি বলেছেন যে আমি শিথিল নিয়মে একজন মূর্খ মুক্তার। তিনি মূর্খ হতে পারে, কিন্তু তিনি পড়াশোনা না জানলেও হয়তো শিথিল নিয়মে শিখলেও তিনি হয়তো সেখানে তার প্রকৃত যে শিক্ষা জয়রাম মুখার্জির মধ্যে ছিল, তাই তিনি এই সমস্ত কথাগুলি তার সেই জজ সাহেবকে বলেছেন, এবং জজ সাহেবকে বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করেছেন, এবং তাকে যেহেতু জজ সাহেব প্রশংসা করেছেন, তাই তিনি তাকে বলেছেন যে তার এই কথা তিনি জীবনেও ভুলবেন না, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কথা মনে রাখবো। এটা হচ্ছে তার জীবনের একজন প্রকৃত শিক্ষা যে তার মধ্যে ছিল, সেই লাইনটি এখানে লেখক তুলে ধরছেন। এই পর্যন্ত আজকে তোমাদের পড়ালাম। পরবর্তী যে পরিচ্ছেদগুলি আছে সেই পরিচ্ছেদগুলি তোমাদের পড়িয়ে দেবো। কেমন লাগলো জানাবে, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।